আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়া চিকিৎসায় চীন থেকে ঢাকায় এসেছে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। নূর হোসেনের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। গেল কয়েকদিনের মতোই হাসপাতালের সামনে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন নাই, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি না। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 6 বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার দেশে আসবে চিকিৎসকদের আরও একটি দল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন, বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা করছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব তাকে বরণ করে নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান সারা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতিও জানান তিনি। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রয়েছে উল্লেখ করে আসছে ফেব্রুয়ারিতেই জনগণ নির্বাচিত সরকার পাবে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রেজা কিবরিয়া। বিএনপি এখন যে নেতৃত্বে আছে নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে।
এর আগে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে মিলাদ মাহফিল ও দোয়া করেছে বিএনপি নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হাজার হাজার মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে চট্টগ্রামের চকবাজার ফালা গাজী মসজিদে দোয়া ও মাহফিলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা। কুমিল্লায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামালপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুড়িগ্রামেও দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দোয়ার আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন। এছাড়া ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কিশোরগঞ্জ, ভৈরব, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে আইনগত কোনো বাধা আছে বলে মনে করেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তারপরও যদি কোনো আইনগত বাধা থেকে থাকে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন দেশে আসবেন সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, নিশ্চয়ই তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফেরত আসবেন। বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা দেশে আসলে তার নিরাপত্তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। কমিশন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। শিলি রায়ের রিপোর্ট। ভোটার তালিকা সংশোধন, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কমিশন। নতুন এনআইডি কার্যক্রম চালু আছে জানিয়ে এই সময় কমিশনের সিনিয়র সচিব বলেন, তবে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে কেবল তারাই ভোটার তালিকায় থাকবেন। 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তির সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন। অন্যদিকে নারায়ণগঞ্জের নির্বাচন সংক্রান্ত কর্মশালা শেষে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘনকারীদের কোনো ছাড় নয়। আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন, এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই,
সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। এছাড়াও প্রবাসীদের ভোটদানে নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25শে ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওটাকে বাড়িয়ে 25শে ডিসেম্বর। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকে প্লট দুর্নীতির মামলায় 2 বছরে সাজা হল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। এর মধ্য দিয়ে বাংলাদেশের আদালতে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটি প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর সাজা দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরও 6 মাসের জেল দিয়েছে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলায় রায় ঘোষণার দিনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে হাজির করা হয় এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এ রায় কড়া বার্তা। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না। আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করে আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কেউ কেউ ক্ষমতার প্রভাব দেখাচ্ছে এবং প্রশাসনিক কুয়ের মতো কর্মকাণ্ডের চেষ্টা করছে। খুলনা মহানগরী শিববাড়ি বাবরি চত্বরে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। খুলনায় জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। সোমবার বিকেলে সমাবেশ শুরুর আগেই বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে শিববাড়ি বাবরি চত্বরে। চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। এ ধরনের মানসিকতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেব না দেব, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখেন। জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারোর কাছে মাথা নত করব না, দেশের প্রশ্নে কোনো আপোষ করব না। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দেন দলের নেতারা। ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকারের কর্মকাণ্ডে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। অভিযোগ করেন, ২৪-এর আন্দোলনে পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সরকার। সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না। জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা অমূলক নয়, অহেতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ, কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেল বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। জুডিশিয়ারি, বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকারও এই বিধান কার্যকর করবে বলে আশা প্রকাশ করেছেন এ মামলার বাদী মাজদার হোসেন। তামজিদ সুমনের রিপোর্ট। শপথ করিতেছি যে ২৪-এর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে। সে বছরের ২১শে সেপ্টেম্বর প্রথম ভাষণে বিচার বিভাগের রোডম্যাপের বক্তব্যে প্রধান বিচারপতি পৃথক সচিবালয়ের কথা উল্লেখ করেছিলেন। বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অবশেষে রোববার রাতে জারি হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫। ফলে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে। আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয় সুপ্রিম কোর্ট এটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরও অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ ও দ্বৈত শাসনের অবসান ঘটবে বলে আশা আইনজীবীদের। এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তবে প্রশ্ন থেকে যায় এই অধ্যাদেশ নতুন সরকার পাশ করবে কিনা। মামলার বাদী মাজদার হোসেনের আশা, বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকার এই বিধান কার্যকর করবে। যাই হোক না কেন জনস্বার্থে হতে হবে। বিচার বিভাগ বড় নয়, সরকার বড় নয়, লেজিসলেশন বড় নয়, বড় হচ্ছে জনগণ, যার জন্য স্টেট এই জনস্বার্থের প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট যাতে কার্যকরী হয়, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমাদের সব অর্গানকে দেখা উচিত।
1999 সালের 2 ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ 15 বছরেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করা পর্যন্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ব্রাকসুর কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে প্রশাসনিক ভবনের সামনে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা গেলে উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটার তালিকা দ্রুত সংশোধন করে ঘোষিত তারিখেই নির্বাচন হবে। আমরণ অনশন সহ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল 24 ডিসেম্বর। গতকাল থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে আজ বিকেল 4টায় শেষ হয়। হল ভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোয় সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব বলেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচন সংস্কারের পক্ষে বিপক্ষে নির্বাচন, সরকার পরিবর্তনের নয়। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে নাহিদ বলেন, গণতন্ত্র সার্বভৌমত্বের লড়াইয়ে তার অবদান জাতি মনে রাখবে। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে রাজনীতি সামলাতে সকল দলের মধ্যে আরও বেশি প্রাজ্ঞতা ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাজধানী গুলশানে একটি হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় হাসপাতালটিতে। তাহের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তাঁর দল। বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয় বলে মন্তব্য করে তাহের বলেন, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট একটি সাহসী ঘটনা। এই হত্যাকাণ্ড ঘটনায় ট্রাইব্যুনালে যে অভিযোগ এসেছে তার যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল আইনে এর বিচার হবে কিনা সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যারা বিচারের আওতার বহির্ভূত রয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। এইখানে আমাদের কাছেও কমপ্লেন এসেছে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে, সেটা আমরা এখন পর্যন্ত যাচাই বাছাই সেভাবে করিনি। আমরা যাচাই বাছাই করে দেখব, এই রিপোর্টটা পড়ে দেখব। তারপরে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিচারটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মধ্যে পড়ছে বা আমাদের এখানে বিচার করার উপযুক্ত, তাহলে এখানে হবে। আদারওয়াইজ সুপারিশ অনুযায়ী বাংলাদেশের প্রচলিত সকল আইন, আমাদের আইন ছাড়াও অন্যান্য আইন যেগুলো রয়েছে সেগুলোর অধীনেও বিচার হতে পারে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অন্তর্ভুক্ত না করা হলে সারা দেশের সরকারি কলেজে টোটাল শাটডাউন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে 7 কলেজ স্বতন্ত্র রক্ষা পরিষদ। সন্ধ্যায় রাজধানী পল্টনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা। তাদের অভিযোগ, খসড়া কাঠামোয় তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে স্বীকৃত নন, ফলে চূড়ান্ত অধ্যাদেশ
অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত ক্লাস পরিচালনার কোনো আইনগত ভিত্তি নেই। পরিষদ বলছে এই মডেল বাস্তবায়ন হলে সরকারি কলেজের সক্ষমতা কমবে এবং শিক্ষার্থীরা উচ্চ ফি নির্ভর বেসরকারি প্রতিষ্ঠানে যেতে বাধ্য হবে। তাদের প্রধান দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে পদে স্থায়ীভাবে কেবল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তদের অন্তর্ভুক্ত করে সংশোধিত অধ্যাদেশে জারি করতে হবে। না হলে 2 ডিসেম্বর গণজমায়েত এবং 4 ডিসেম্বর থেকে দেশব্যাপী কর্মবিরতি হুঁশিয়ারি দিয়েছে শিক্ষকরা। চূড়ান্ত অধ্যাদেশ, সিলেবাস ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত না হওয়ায় শিক্ষক শিক্ষার্থী উভয়ই বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছেন। সরকারি কলেজে আসন সংখ্যা কমে গেলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চ ফি নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বেসরকারি কলেজে ভর্তি হতে বাধ্য হবেন। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিরেক্টর হিসেবে নাজমুল হক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি। এতে ক্লাব সদস্যরা নবনির্বাচিত ডিরেক্টরকে শুভেচ্ছা জানায়। চতুর্থবারের মতো বাংলাদেশে থেকে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে নাজমুল হক বলেন, স্বাস্থ্য খাত সহ দেশে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে লায়ন্স ক্লাব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও আরও কাজ করার আশা জানান তিনি। I was the only candidate from India, South Asia, Africa and Middle East. So after that, I am feeling good, but at the same time, this is a responsibility. Mental health and well-being, food for hungry and environment. That's the must. এই বছরের প্রেসিডেন্ট এটা বলেছে। এছাড়া আমরা ভিশনের উপরে কাজ করছি, ইয়র ডেভেলপমেন্টের কাজ করছি, ডায়াবেটিস উপরে কাজ করছি, এভরিওয়্যার হোয়ার দেয়ার ইজ এ নিড দেয়ার ইজ এ লায়ন। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।